আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। আধো আলো আর আধো আধারিয়ার ছোঁয়ায় ভরে আছে ভূখণ্ড। সময়টাতে এখন মেঘেদের রাজত্ব চলে। তাই তো তাদের যখন স্বাদ হয় চাঁদকে আড়াল করে দেয়, আবার যখন ইচ্ছে হয় চন্দ্ররাজিকে মুক্ত করে দিয়ে দূর দেশে পাড়ি জমায়। এই মেঘমালাদের মন মর্জির কারণে জ্যোৎস্না প্রেমিকা ঠিকঠাক জ্যোৎস্না বিলাসও করতে সক্ষম হয় না। তবে এই আলো আধারিয়া খেলার মাঝেও আকাশটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। অর্থের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নতুন ফোন ধরা বাবা মায়ের সাথে কথা বলতে ব্যস্ত নিশাত বাবাকে সব খবর জানাচ্ছে হাসি মুখে। মেয়ের খুশিতে বিপরীতে থাকা নোমান সাহেবও ভীষণ খুশি। কথা বলার মাঝে নোমান সাহেব জিজ্ঞেস করে উঠল, আম্মু, জামাই বাবাজি কেমন আছে? তোমার কাছে আছে? থাকলে দাও একটু কথা বলি। রায়ানের কথা জিজ্ঞেস করতেই হঠাৎ হাওয়াতে বাতি নিভে যাওয়ার মতো নিশাতের হাসিটাও নিভে গেল। কি বলবে সে এখন আব্বুকে? বলবে তার জামাই তার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে, নাকি এটা বলবে তারা একসাথে থাকে না? যাই হোক, বাবাকে অন্তত সত্যিটা বলতে পারবে না সে, নয়তো আব্বু ভেঙে পড়বে। কথাটা ভেবেই পুনরায় ঠোঁটের আগায় হাসি ছুড়িয়ে বলে উঠল, তোমার জামাই ভালো আছে আব্বু। সে এখন হাসপাতাল থেকে ফেরেনি। ফেরলে তোমাকে কল করতে বলবো, কেমন? হয়তো কাছে থাকলে মেয়ের মিথ্যে হাসিটা ধরে ফেলতো মুহূর্তের মাঝে। তবে এত দূরে অবস্থান হওয়াতে মেয়ের কথা মেনে নিয়ে বলে উঠল নোমান সাহেব, ঠিক আছে, জামাইয়ের খেয়াল রেখো, আর নিজেরও। আর সময় পেলে জামাইকে নিয়ে ঘুরে যাও। আচ্ছা। বাবা মেয়ে আরও কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো। খোলা আসমানে আরও কিছু মুহূর্ত চক্ষু নিবেষ্ট করে রেখে রুমে ফিরে এলো নিশাত। রায়ানের ফিরতে দেরি হবে বিধায় নিজের শ্বশুরের সাথে বাড়ি ফিরে এসেছিল। তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বাবার কাছে কল করেছিল। এখন পড়তে বসবে ভেবে টেবিলের দিকে এগিয়ে গেল। অর্থী টেবিলের একপাশে বসে পড়তে ব্যস্ত। নিশাত গিয়ে টেবিলের আরেক পাশে বসে ফোনটা টেবিলের উপর রাখতেই অর্থী ফোনটা হাতে নিয়ে উৎফুল্ল স্বরে বলল, ভাবি, তোমার ফোনটা তো সুন্দর, ভাইয়া দিয়েছে? হুম। সংক্ষিপ্ত উত্তর পেয়ে অর্থী পুনরায় বলল, তার কার কার নাম্বারে সেভ আছে? অর্থীর দিকে এক পলক তাকিয়ে একটা বই বের করতে করতে বলল, শুধু আব্বুর নাম্বার মুখস্থ ছিল, সেটাই সেভ আছে। বাকি সবার নাম্বার এখন তুমি সেভ করে দাও। আমি তো আর কারো নাম্বার জানি না। অর্থী ফোন কাজ করতে করতে মজা করে বলে উঠল, তা ভাইয়ার নাম্বারটা ওকে সেভ করে দেবো ভাবি? অর্থী মজা করেও নিশাত সিরিয়াস হয়ে উত্তর করো, হ্যাঁ দাও। সে তো আমার স্যার, আবারও বসও, তাই প্রয়োজন পড়তেই পারে। উত্তর পেয়ে মুচকি হেসে অর্থী তার কাজ করল। কাজ শেষ করে গলা খাকারে দিয়ে অর্থী পুনরায় আমতা আমতা করে বলল, আচ্ছা ভাবি, তোমার ভাই মানে নির্ভার ভাইয়ের নাম্বার মুখস্থ নেই? নিশাত বইয়ের থেকে চোখ সরিয়ে অর্থের দিকে ভ্রু কুচকে তাকালো। কিছুটা সন্দেহ নিয়ে বলল, না, কেন বলো তো? অর্থী হাসার চেষ্টা করে চোখ লুকিয়ে বলল, না মানে তোমার ভাইয়ের নাম্বার তোমার কাছে আছে কিনা জানতে চাইলাম আর কি। সে তো তোমার ভাই, তাহলে তার নাম্বারও তো তোমার কাছে থাকা উচিত, তাই না? নিশা তার কোনো কথা বলল না, চুপচাপ বইয়ে মন দিল। অর্থীও হাফ ছেড়ে বই নিয়ে তাতে মনোনিবেশ করল। প্রায় 1.5 ঘন্টা পর নিচ থেকে আওয়াজ পেতে অর্থী আর নিশা ডিনারের উদ্দেশ্যে নিচে নামল। নিশাত ডাইনিং এর কাছে আসতেই রায়ানের দেখা পেল। হয়তো কিছুক্ষণ আগেই ফিরেছে। দুজনেই চুপচাপ ডিনার করতে বসে গেল। খাওয়ার মাঝামাঝি সময় রিমি বেগম রায়ানের উদ্দেশ্যে বলে উঠল, রায়ান, তোমার ফুপি আর ভাই দেশে ফিরেছে, জানো তো? কাল তারা এই বাড়িতে আসছে। বিশেষ করে নিশাতকে দেখতে চাই। কাল নিশাতকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসো, মনে থাকবে তো? হুম। ছোট এক শব্দে জবাব, তারপর আবার নীরবতা। খাওয়া শেষে সবাই উঠে যার যার রুমের উদ্দেশ্যে চলে গেল। নিশাত থেকে গেল শাশুড়ির সাথে। হাতে হাতে কাজ করে দিতে চাইল, কিন্তু রিমি বেগম বাধা দিল। তিনি 1 কাপ কফি করে এনে নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত শাশুড়ির কার্যক্রম বুঝতে পেরে আমতা আমতা করে বলতে চাইল, আম্মু, আপনি দিয়ে আসুন না। না মানে আমি। রিমি বেগম বাধা দিয়ে বলল, জানি রায়ান যা করেছে, তারপরে ওই রুমে যেতে তোমার অস্বস্তি হচ্ছে, কিন্তু একদিন তো ওই রুমের আবার ফিরতে হবে, তাই না? অস্বস্তি কাটিয়ে নাও আর নিজের অধিকার বুঝে নিতে শিখো। নিশাতের বলতে মন চাইলো, না তো আপনার ছেলে আমাকে মেনে নিবে, আর না তো আমার ওই রুমে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। কিন্তু শাশুড়ির মুখের উপর কিছুই বলল না। ভদ্রতার খাতিরে কফির কাপটা নিয়ে ওপরে উঠে রায়ানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা হালকা ভেরানো। নিশাত তবু হাতের সাহায্যে নক করলো দরজায়। সময়ের মাঝে ভেতর থেকে আওয়াজ এলো, দরজা খোলা। রায়ান যে রুমে আছে তা ভালো করে বুঝলো। নিশাত গলাটা পরিষ্কার করে নিয়ে বাইরে দাঁড়িয়ে ছোট করে বলল, আপনার কফি ভেতরে রেখে যাও। আবারও ভেতর থেকে শান্ত গম্ভীর স্বর শুনতে পেয়ে নিশাত পৌর বিপাকে। সে তো রুমেই যেতে চাচ্ছে না, আর ওই লোক রুমেই রেখে আসতে বলতেছে। এখন কি করবে? একটু আশা নিয়ে পুনরায় বলে উঠল, আপনি একটু কফিটা নিয়ে যান প্লিজ। আমি আমি নিশাতের আমতামতা করার মাঝেই ভেতর থেকে আওয়াজ এলো, যা আগের তুলনায় বেশি গম্ভীর ও কঠোর শোনালো। ভেতর আসতে বলেছি নিশাত।
এমন গম্ভীর স্বরের বাক্যটা শ্রবণ হতেই নিশাতের ছোট কায়াটা কেঁপে উঠল। এই লোকটা এমন কেন? সর্বদাই যেন বারুদ হয়ে থাকে। একটা হতাশ শ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। রায়ান বিছানার উপর বসে আছে। নিশাত গিয়ে রায়ানের থেকে একটু দূরে কফির কাপটা নিয়ে দাঁড়াতেই রায়ান উঠে দাঁড়ালো। এক পা দু পা করে নিশাতের দিকে এগিয়ে এলো। নিশাত কাপটা এগিয়ে দিতে গিয়ে রায়ানের দিকে চোখ পড়তে দেখলো রায়ান তার দিকে এগিয়ে আসছে। মুখমণ্ডল জুড়ে কেমন গম্ভীর ছাপ। নিশাত হালকা ভয় পেয়ে এক পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। রায়ান নিশাতের ঠিক এক হাত সামনে থেকে দাঁড়িয়ে ঘরটা এপাশ ওপাশ ঘুরিয়ে নিশাতের মুখপানে তাকিয়ে গাঢ় স্বরে জিজ্ঞেস করো, রুমে আসতে চাইছিলে না কেন? নিশাতের মন চাইলো গরম কফিটা সব রায়ানের মুখে ঢেলে দিতে। তাহলে হয়তো সব মনে পড়তো আর বুঝতে সক্ষম হতো কেন সে রুমে আসতে চাইছিল না। কিন্তু স্বামীর মুখের উপর কফি ফেলে দেওয়ার মতো অভদ্র মেয়ে নিশাত নয়। তাই তো ভাবনা ভুল নরম কণ্ঠে বলে উঠল, এমনি আপনার কফি নিন, আমার পড়তে বসতে হবে। বলি কফিটা এগিয়ে দিল। রায়ান বিনা বাক্যে ব্যয়তা নিয়ে নিল। নিশাত রুম থেকে বের হতে যাবে, রায়ান তখনই কফিতে একটা চুমুক বসিয়ে পেছন থেকে নিশাতকে ডেকে উঠল, শোনো। নিশাত থেমে পেছনে ফিরে তাকালো। নিশাতের প্রশ্ন করার পূর্বে রায়ান স্বগতোক্তি করে বলল, আজ থেকে যখন আমার কফি প্রয়োজন হবে তুমি এসে দিয়ে যাবে। নিশাতের ভ্রু কুচকে গেল। সেই কেন? বুঝতে অক্ষম হয়ে প্রশ্ন জুড়ে দিল, আমি কেন? রায়ান কফিতে আরেকটা চুমুক বসিয়ে নিরিত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি আমার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট। সে অ্যাসিস্ট্যান্ট বলে কি তাকে দিয়ে এসব করাবে? আর কি খারাপ লোক, নিজেই রুম থেকে বের করে দিয়ে এখন আদেশ করছে তাকে সর্বদা কফি এনে খাওয়াতে। অদ্ভুত লোক। ইচ্ছে তো করছে কাপটা ওই লোকের মাথায় ভাঙতে। মুখের উপর বলতে ইচ্ছে হলো আমি পারবো না, কিন্তু শ্বশুরমশাই তাকে রায়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত করেছে মনে করার পর আর কোনো কথাই আড়ালো না। নীরব সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রায়ান কাপে চুমুক দিতে দিতে সেদিকে নীরব চোখে তাকিয়ে রইল, যেন নিশাতের যাওয়ার পানে তাকিয়ে কোনো পরিকল্পনা আঁকতে ব্যস্ত সে। রায়ান খেয়ে বেরিয়ে পড়তে নিশাত কোনো মতে মুখে দুটো খাবার তুলে রায়ানের পিছু পিছু ছুটল। অনেক ভোরে উঠল, পড়া শেষ করে রেডি হয়ে নিচে নামতে দেরি হয়ে গিয়েছিল। তাই বলে মানুষে তাকে একটু খাওয়ার সুযোগও কি দেবে না? কোনো মায়া দয় নেই লোকটার। গাড়িতে চড়ে বসতে রায়ান গাড়ি ছোটালো দ্রুত বেগে। দেখতে দেখতে মেডিকেল কলেজে পৌঁছে গেল। সোজা পার্কিং এসে নামলো আজ দুজনে। নিশাত নেমেই কোনো কথা ব্যতীত চলে আসতে নেবে তখনই ডেকে উঠল রায়ান, ক্লাস শেষে সোজা আমার ক্যাবিনে চলে আসবে। আমি বিজি থাকতে পারি, সেখানেই আমার অপেক্ষা করবে। নিশাত মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আগে আগে পার্কিং থেকে বেরিয়ে এলো। পিছু পিছু রায়ান এসে নিশাতকে পাশ কাটিয়ে আগে আগে চলে গেল। নিশাত আস্তে ধীরে হাঁটতে গিয়েই চোখ পড়ল সায়ন্ত আর নিধির দিকে। দুটোই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পানে। এই দুটো কি তাকে দেখে ফেললো রায়ানের সাথে? হেঁটে দুটো সামনে দাঁড়াতেই নিধি জহুরি নজর নিয়ে বলে উঠল, ওটা কে রে, যার সাথে তুই গাড়ি থেকে নামলি? নিশাত বোকা হাসার চেষ্টা করো। দুটোতে সত্যিই দেখে নিয়েছে। নিশাত কথা ঘোরাতে বলার চেষ্টা করো, ওটা তো আমাদের স্যার, চিনি না, কালই তো ক্লাস নিল। স্যারও তো আমরাও জানি, কিন্তু তুই স্যারের গাড়ি থেকে নামলি কেন? কি হয় স্যার তোর? নিশাত যেন আরো বিপাকে পড়ো। তখন কি সে কি জবাব দেবে? কিছু একটা ভেবে তড়াক করে বলে উঠল, আরে উনি আমার বস হয়, আমি একটা জব পেয়েছি বুঝলি, রায়ান স্যারের অ্যাসিস্ট্যান্টের জব। বলে পুনরায় হাসার চেষ্টা করো। নিধি তার কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। পাশ থেকে সায়ন্ত সন্দেহ নিয়ে বলে উঠল, এক মিনিট, তুই কাল বলেছিলি তোর পদবী নেওয়াজ, আর আমার জানা মতে স্যারের নাম রায়ান নেওয়াজ, আবার দুজনে সকালেই একসাথে এলি। কেমন গন্ডগোল মনে হচ্ছে। সত্যি করে বল তোদের মধ্যে সম্পর্ক কি? নিধি ও সায়ন্তর কথায় সায় জানিয়ে নিষাদকে চেপে ধরো। নিষাদ ঠিক বুঝলো এদের দুটো থেকে কিছু লুকানো নয়। হতাশ্বাসে বলে উঠল, যেটা বলেছি সত্য বলেছি, তবে আর একটা সম্পর্কও আছে, কিন্তু সেটা এখন তোদের বলবো না, পরে এক সময় বলবো। এখন ক্লাসের টাইম হয়ে গেছে, দ্রুত চল। নিধি আর সায়ন্ত নিষাদের কথা মানতে চাইল না। নিধি বায়না জুড়ে দিল, বল না ইয়ার, স্যার তোর কি হয়? না জানা পর্যন্ত তো আমার ঘুমই আসবে না। না আসলে নেই, তবু আমি আজ বলবো না। বলে এই দুটোকে পাশ কাটিয়ে হাঁটা দিল। নিধি আর সায়ন্ত পিছু নিল। নিধি যেতে যেতে পুনরায় বলে উঠল, ঠিক আছে বলিস না, কিন্তু তোর ফোন আছে না? থাকলে নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট দে ভাই, নতুন ফ্রেন্ডশিপ হলো, অথচ রাতে একটু কথাই বলতে পারলাম না। সায়ন্ত বলে উঠল নিশাদের উদ্দেশ্যে, তুই জানিস ও আমাকে আরও 1 ঘন্টা আগে এখানে নিয়ে এসেছে। ওর মতে নতুন বন্ধুর সাথে সকাল সকাল এসে সময় কাটানো প্রয়োজন, কিন্তু তুই আসতে দেরি করে ফেললি। নিশাদ কোনো কথারই জবাব দিল না, শুধু মুচকি হেসে সামনে অগ্রসর হলো। এদের সাথে পরিচয়টা কাল হয়েছে, অথচ এদের ব্যবহার দেখে মনে হচ্ছে এরা সেই ছোট কালের বন্ধু, যাদেরকে মনের কথাগুলো না উগড়ানো পর্যন্ত শান্তি মেলে না, যাদের সাথে একটিবার কথা না বলে মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। এরা দুটো ঠিক তেমনই। পরপর ক্লাসগুলো শেষ করে নিধি আর সায়ন্তকে বিদায় জানিয়ে রায়ানের কেবিনের দিকে ছুটল নিশাদ।
রায়ানের ক্লাস চলাকালীন দুটোতে পুনরায় শুরু হয়েছিল রায়ান তার কি হয় এটা জানার জন্য, কিন্তু নিশাত কিছুই বলেনি। তার জন্য সারা ক্লাসময় দুটোতে মুখ গোমরা করেছিল। দুটোর কথা মনে পড়তেই নিশাতের মুখে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই গন্তব্যে চলে এলো নিশাত। কেবিনের দরজায় নক করেও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হয়তো লোকটা নেই, তাই নিশাত পারমিশনের আশা না করেই ভেতরে ঢুকলো। তার ভাবনায় ঠিক ভেতরেই রায়ান নেই। নিশাত কাঁধের ব্যাগটা নিচে নামিয়ে রেখে পাশে রাখা সোফায় গিয়ে বসে পড়ো। ঠিক 10 মিনিট বাদে রায়ান কেবিনে প্রবেশ করো। নিশাতের দিকে এক পলক তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ো। একটা ফাইল চোখ বুলিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, খাবার এনেছি, খেয়ে নাও আগে। কথা শেষ করে টেবিলের ওপরে রাখা একটা ব্যাগ দেখিয়ে দিল। নিশাতে একটু অবাকই হলো, লোকটা কি খেয়াল করেছিল যে সে সকালে খায়নি আর মনে করে খাবারও নিয়ে এসেছে। নিশাতের মনে ভালো লাগা কাজ করো, তার সত্যিই ক্ষুধা লেগেছিল। আর তার একটা বাজে অভ্যাস, ক্ষুধা পেলে না খেয়ে থাকতে পারে না, রাগ হলেও না খেয়ে থাকতে পারে না। নিশাত হাসি মুখে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে পুনরায় সোফায় বসে খেতে শুরু করো। আজ লোকটা বিরিয়ানি এনেছে। নিশাত একটু জলদি খাওয়ার চেষ্টা করলো। খাওয়ার মাঝেই চোখ পড়লো রায়নের দিকে। লোকটা কাজ বাদ দিয়ে তার পানে তাকিয়ে, এমন করে তাকিয়ে আছে কেন? মুখের খাবারটা শেষ করে জিজ্ঞেস করো, এভাবে তাকিয়ে আছেন কেন স্যার? খেতে ইচ্ছে করছে বুঝি, খাবেন? রায়ান জবাবহীন সেভাবে তাকিয়ে রইল। মুখের আদল দেখে বোঝা যায় লোকটার মনে কি চলছে। রায়ানকে চোখ সরাতে না দেখে নিশাতের এবার একটু অস্বস্তি হলো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় বুঝি? নিশাত পুনরায় আওড়ালো, বুঝেছি আপনি এটো খাবার খাবেন না, কিন্তু আপনার চোখ সরান প্লিজ। এত দ্রুত কেন খাচ্ছ? ভেবেছিল এবারে কোনো জবাব মিলবে না, তবে জবাব পেলেও লোকটার স্বর সেই গম্ভীর ভাবটা ঠিকই বজায় থাকলো। নিশাত আর এক ক্রোশ খাবার মুখে পড়ে চিবোতে চিবোতে বলে উঠল, আপনি তো আবার কাজে ফাঁকি দেওয়া পছন্দ করেন না, তাই দ্রুত খাচ্ছি। পরে আবার যদি খোটা দেন যে আমি কাজে ফাঁকি দিতে ধীরে ধীরে খেয়েছি। রায়ানের হৃদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। নিশাতকে খাওয়ার মাঝে কথা বলতে দেখে ধমকে উঠল, খাওয়া শেষ করে কথা বলে স্টুপিড, আর জলদি খাওয়ার প্রয়োজন নেই। নিশাত মনে মনে 2-4টা গালি দিতে ভুলল না রায়ানকে। খাটাস লোকটা খাওয়ার সময় তাকে ধমকাচ্ছে। রায়ানকে কাজে মনোযোগ দিতে দেখে ধীরে ধীরে খাওয়া শেষ করলো নিশাত। খাওয়া শেষ করে সব পরিষ্কার করে বলে উঠল, এখন নিশ্চয়ই আপনাদের হাসপাতালে যাবেন, নাকি এখানে আরও কাজ আছে? রায়ান ফাইল চেক থেকে চোখ তুলল না, সেভাবে প্রত্যুত্তর করে বলল, এখন বাড়িতে ফিরব। ছোট এক বাক্যে কথা শেষ করলো রায়ান। তাও নিশাতের বুঝতে অসুবিধা হলো না, আজ তার ফুপি শাশুড়ির আসার কথা, হয়তো তারা এসে পড়েছে বা এসে পড়বে। রায়ান ফাইলটা জায়গা মতো রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ো। তার দেখা দেখি নিশাতের সম্মুখে অগ্রসর হলো। হাঁটার মাঝে আশেপাশে তাকিয়ে দেখলো, কালকের দেখা সেই ডাক্তার মেয়েটাকে খুঁজলো মনে মনে। কলেজে আসার পর থেকেই খেয়াল করেছে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায়নি। আসেনি নাকি আজ? ভাবতে ভাবতে খেয়াল করো সে রায়ান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। খেয়াল হয়েই দ্রুত দৌড়ে গিয়ে রায়ানের পিছু নিল। আশেপাশে দাঁড়ানো স্টুডেন্ট, ডাক্তার বা টিচাররা যে তার দৌড়ের দিকে তাকিয়ে আছে তা তার খেয়াল করো না, যেন তার রায়ানকে ধরাটাই মুখ্য কাজ। নেওয়াজ মঞ্জিলের লিভিং রুমে বসে আছে আরহান আর আয়মান, নেওয়াজের একমাত্র বোন আরিকা সৈয়দ মোর্তজা। আরহান সাহেবের থেকে বয়সে ছোট হলেও আয়মান সাহেবের থেকে বড় তিনি। তার দুটো ছেলে মেয়ে, মেয়ে বড় যে বিয়ে করে স্বামীর সাথে আমেরিকায় স্যাটেল, আর ছেলে পিয়াস সৈয়দ মোর্তজা। আনিকা বেগমের স্বামী একজন বিজনেসম্যান হলেও ছেলেরা হয়েছে ডাক্তার। ছেলেকে নিয়েই তিনি গিয়েছিলেন মেয়ের বাড়ি। প্রায় মাসখানেক পর সেখান থেকে কাল ফিরেছে বাংলাদেশে। তার প্রিয় বড় ভাইপো বিয়ে করেছে এটা জানার পর থেকেই মনটা উতলা হয়ে আছে তার। তাই তো ছেলেকে নিয়ে আজই চলে এসেছে বাপের বাড়িতে। ভাই দুটো বাড়িতে না থাকলেও ভাইয়ের বউরা আপ্যায়ন করতে কমতি রাখছে না কোথাও। সামনে জলখাবার থাকলেও তাতে হাত দিলেন না আনিকা বেগম। রিমি বেগমকে ডেকে বলল, ভাবি আগে বৌমাকে ডাকো, আগে বউ দেখে তারপর খাবো। পিয়ার্স একটা আপেল তুলে তাতে কামড় বসিয়ে বলে উঠল, ঠিকই মামি, যাকে দেখতে এলাম তাকে এখনো দেখতে পেলাম না। রায়ান ওরা কি বাড়িতে নেই? আছে, একটু আগেই ফিরেছে। তোরা বউ স্বামী ডেকে আছি বলি রিমি বেগম উপরে উঠে গেল। পিয়ার্স উঠে দাঁড়ালো, ভাবলো রায়ানের সাথে গিয়ে দেখা করে আসুক। তখনই রায়ানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল। পরনে একটা হাফ হাতা টি শার্ট আর কালো রঙা একটা ট্রাউজার। চুলগুলো ভেজা মনে হচ্ছে, হয়তো ফিরে এসে আগে স্নান করেছে। পিয়ার্স এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল, প্রাণবন্ত কণ্ঠে বলে উঠল, কংগ্রেস ভাই, তুই তো এত জলদি বিয়ে করে নিবি আমি তো তা ভাবিনি, তবে আমি ভীষণ খুশি। রায়ান আলতো করে ভাইকে জড়িয়ে নিয়ে শোধালো, কেমন আছিস? ভ্যাকেশন কেমন কাটলো? খুব ভালো। আচ্ছা ভাবি কোথায়? রায়ান প্রশ্ন শুনে পিয়ার্সকে ছেড়ে দিয়ে একবার উপরের দিকে তাকালো। পুনরায় চোখ সরিয়ে ছোট করে বলল, আছে ওপরে, আসছে হয়তো। কথা শেষ করে ফুপির সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো ফুপি? হানিফা বেগম মজার ছড়ে জবাব দিল, আবার গম্ভীর ভাব বিয়ে করে নিয়েছে, এই খুশিতে ভালো তো থাকতেই হয় বল। আয় এখানে বস। রায়ান সামান্য হাসল।
তবে তার চোখে পড়ার মতো নয়। চুপচাপ ফুপির পাশে বসলো। পিয়ার্স তখনও দাঁড়িয়ে অপেক্ষায়। রায়ান আর পিয়ার্স সেম বয়সী। রায়ান বড় হলেও বয়সের পার্থক্য মাত্র 12 দিনে। দুজনের হাইট বা বডি ফিটনেসও প্রায় এক। তবে তাদের মধ্যে অনেক পার্থক্যও পরিলক্ষিত। যেমন রায়ান গম্ভীর স্বভাবের, কিন্তু পিয়ার্স প্রাণবন্ত। বাঁচার প্রকৃতির নয়, তবে সবার সাথে হেসে খেলে কথা বলতে জানে। দুজনে ডাক্তার হলেও পড়াশোনাটা হয়েছে আলাদা আলাদা প্রতিষ্ঠানে। তবে পিএইচডিটা একই সাথে থেকে একই প্রতিষ্ঠান থেকে করেছিল। ওই সময়টা দুই ভাইয়ের ছায়া হয়ে ছিল। যদিও রায়ান গম্ভীর রকচটা স্বভাবের, তবে পিয়ার্সের সাথে অনেকটা ফ্রিও বটে। ভালোবাসাটাও তাদের মধ্যে কমতি নেই। ভাবনার ইতি ঘটিয়ে রিমি বেগমকে নিচে নামতে দেখা গেল। তার পিছে পিছে অর্থে আর নিশাতো নেমে এলো। মামির কণ্ঠ পেয়েতেই পিয়ার্স ঘুরে সিঁড়ির পানে তাকালো, আর সেখানেই নিজের চোখ দুটো স্থির হয়ে গেল। বাদামি রঙা চোখ দুটোতে ভর করলো এক আকাশসম বিস্ময়। সেজন্য ভুল কিছু দেখছে। মনে হলো তার পুরো পৃথিবীটাই ধসে পড়ছে। এটা তার স্বপ্ন নাকি মনের ভুল? অন্তত এই দুটোর একটা যেন হয়। তার দেখা এই সত্যিটা যেন বাস্তবে পরিণত না হয়। এই মেয়েকে সে এখানে একদম আশা করেনি। এই মেয়ে এখানে কি করছে? এটাই কি তার ভাইয়ের বউ? কিন্তু এই মেয়ে তার ভাইয়ের বউ কি করে হতে পারে? নিজের চক্ষু পটকে যেন বিশ্বাস করতে ভয় হলো। সে নির্নিমেষ তাকিয়ে রইল নিশাতের পানে। নিশ্চয়ই এসব তার মনের ভুল। বুকের ভিতর যেন উত্থাল জ্বর সৃষ্টি হয়েছে। মনে মনে প্রার্থনা করে উঠল, এটা যেন তার স্বপ্ন হয়, না হলে যে এই সত্যি তার সহ্য সীমার বাইরে চলে যাবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।